বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি ছাত্র শিবিরকে নিয়ে ছাত্রদল সভাপতি রাকিব ভাইয়ের একটা বক্তব্য ভাইরাল হয়েছে। প্রায় এক সপ্তাহ পার হতে যাচ্ছে। মনে করেছিলাম এই বক্তব্যের পরে ছাত্রদল এবং শিবির একটা সমঝোতা হয়ে যাবে, দেশে একটা শান্তি শৃঙ্খলা আসবে, কিন্তু কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না। এই বক্তব্যটা বারবার শুনেছি, অনেকবার শুনেছি। বক্তব্যের মধ্যে ছাত্রদল সভাপতির বক্তব্যে সুস্পষ্ট ষড়যন্ত্র ইঙ্গিত পেয়েছি। আপনারা বক্তব্যটা শুনুন। কোন গোপন সংগঠনের যদি কোনো বাধা থাকে আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন। প্রিয় নেতৃবৃন্দ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক গোপন সংগঠন অনেকভাবে কৃতিত্ব দাবি করে। আমরা ছাত্রদল লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসি আর বলে দেই এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছাত্রদলের অবস্থান। আমরা যখন চাইব তখনই এই ধরনের ষড়যন্ত্রকে বাংলাদেশকে উচ্ছেদ করে দেব ইনশাআল্লাহ। সেজন্য খুব হুঁশিয়ারি করে ষড়যন্ত্র করবেন, এমন কোন ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রের কারণে 1971 সালের ন্যায় আবারও আপনাদের কোনো বড় ধরনের কোনো বিচারের মুখোমুখি হতে হয়। যেভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ বয়কট করেছে। সেজন্য তারা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, সেখানে শুধুমাত্র সেই গোপন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রেস ব্রিফিং করে টক শোতে যায়, শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে। তাদের কি আর একজন নেতাকর্মী নাই যে সামনে আসার মতো নৈতিক ক্ষমতা নেই? অর্থাৎ এই ধরনের কোন সংগঠনকে কোন ষড়যন্ত্রে লিপ্ত থাকলে ছাত্রদল তাদেরকে প্রতিহত করবে। এই বাংলাদেশে আরেকটি গোপন সংগঠন, নিষিদ্ধ সংগঠন, তারা 15.5 বছর এই ছাত্রলীগের পতাকা তলে থেকে, এই ছাত্রলীগের আশ্রয় থেকে, এই ছাত্রদলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস করেনি। আমরা আজকের এই যৌথ সভা থেকে দাবি জানাচ্ছি, যদি নৈতিক সাহস থেকে থাকে বিগত 15.5 বছরের প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন। আমরা দেখতে চাই এই 15 বছরে আপনাদের ব্যানারে কারা কারা ছাত্র রাজনীতি করেছে। এই ছাত্র সমাজ জানতে চায় এই 15 বছরে আপনাদের নেতাকর্মী কারা। যখন এগুলো প্রকাশ হবে আপনারা দেখতে পাবেন অধিকাংশ ছাত্রলীগের অপকর্মে দোষরাই তাদের নেতাকর্মী। সেহেতু এরকম কোন সংগঠনকে আমরা বিগত আগামী সময়ে যখনই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নেব। বক্তব্যটা পরিষ্কার। ছাত্রদল সভাপতি বক্তব্যে শিবিরকে নানা ধরনের হুমকি দিয়েছেন। এই হুমকিটা এমন একটা সময় দিয়েছেন যেটা একটা ক্রিটিক্যাল সময়। সামনে দুর্গাপূজা। এই দুর্গাপূজাতে একটা নাশকতার আশঙ্কা থাকে। আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বিগত দুর্গাপূজাগুলোতে বিভিন্ন ধরনের নাশকতা অভিজ্ঞতা আমাদের আছে, দেখেছি। যে একটা দুর্গাপূজায় কুমিল্লাতে যেমন কোরআন অবমাননা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর বা অনেক ঘটনা ঘটেছে যে দুর্গাপূজা উপলক্ষে একটা বিশৃঙ্খলা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মদতদাতা বা গুরু ছিল হচ্ছে দেশের র এবং মোসাদ। মোসাদ তো দেশে বিশৃঙ্খলার জন্য উঠে পড়ে লেগে আছে। ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করতে চায়, বিভিন্ন দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ইসলামী দলের মধ্যে নানা বিভাজন সৃষ্টি করতে চায়। এরকম বিশৃঙ্খলা সৃষ্টি ওদের একমাত্র কাজ। তো তারা চায় যে এই দুর্গাপুজোগুলোকে একটা বিশৃঙ্খলা করতে। আর সেই সময় ছাত্রদল সভাপতি শিবিরকে হুমকি দিলেন, অর্থাৎ শিবির বা চরমনাই বা হেফাজতুল ইসলামের ভাইরা যেন এই দুর্গাপূজায় একটা পাহারা না বসাতে পারে। এই ধরনের একটা ইঙ্গিতই এই বক্তব্যের মধ্যে পাওয়া গেল। আপনারা জানেন যে 5 তারিখে যখন ফ্যাসিস্ট পলায়ন করলো, আমরা বিজয় লাভ করলাম। 6 তারিখ থেকে সারা দেশে, 6 আগস্টে থেকে সারা দেশের গির্জা এবং মন্দিরে এই শিবির, চরমনাই, হেফাজত ভাইরা একটা শক্ত পাহারা বসিয়েছিল। দেশের র এবং মোসাদ কিন্তু তখন ব্যর্থ হয়েছিল। এই শিবিরকে ওভারটেক করে মন্দিরে হামলা করতে পারে নাই। আপনারা জানেন যে ওরা ষড়যন্ত্র থেমে রাখে নাই। ওরা আমাদের হিন্দু ভাই বোনদেরকে শাহবাগে জড়ো করেছিল। সারা বিশ্ব মিডিয়াতে একটা অপপ্রচারের চেষ্টা করেছিল। আপনার শাহবাগের দৃশ্য মনে আছে, কিন্তু তাতেও তারা সফল হয় নাই। এখন দুর্গাপূজাতে ওরকম একটা ঘটনা ঘটানোর চক্রান্ত থাকতে পারে। এই সময়ে ছাত্রদল সভাপতি শিবিরকে দেখা মাত্র প্রতিহত করবেন বা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবেন, এই ধরনের কথা বলার অর্থ হচ্ছে ছাত্রদলকে উস্কে দেওয়া বা লেলিয়ে দেওয়া। আর ফ্যাসিস্ট যারা আওয়ামী লীগ, ওরা তো ছাত্রদলের সুযোগ নিয়ে শিবিরের উপরে হামলা করবে। তারা পাহারায় আসবে, চরমনায় ভাইরা পাহারা আসবে বা হেফাজতের ভাইরা পাহারা আসবে, এই সুযোগে ছাত্রদলের নাম দিয়ে ওদের উপরে হামলা করবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার। এটা গভীর চক্রান্ত, আমি এই ষড়যন্ত্র এই বক্তব্যের মধ্যে আমি লক্ষ্য করেছি। আমরা চাই যে দেশ শান্তিতে থাকুক, সুন্দরভাবে আমাদের হিন্দু ভাইদের এই দুর্গাপূজা অনুষ্ঠানটা সমাপন হোক, এটা চাই। এই সময়ে কোনো বিশৃঙ্খলা হোক, এটা আমরা চাই না। এই বক্তব্যের মধ্যে সুস্পষ্ট বিশৃঙ্খলার ইঙ্গিত। আমি বোঝাতে পারলাম কিনা, যদি আমি মূলত বিশৃঙ্খলাটা এড়ানোর জন্য এই বক্তব্যের মধ্যে যাই থাকুক, আর কোনো বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, এটা পূর্বাভাস হিসেবে আমি এই কথাটা বললাম।
দেখুন, তার পুরো বক্তব্যটাকে আমি দুটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে শিবিরকে তিনি হুমকি দিয়েছেন, আর একটা ৭১-এর সাথে শিবিরের লিঙ্ক করেছেন। ছাত্রদল সভাপতি কিন্তু ময়মনসিংহের কৃতি সন্তান, একজন ভালো মানুষ, রাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে পাশ করেছেন, ফিজিক্সে অনার্স করেছেন। তো তিনি তো ৭১-এ জন্ম নয়, ৭১ দেখেন নাই। ৭১-এর সাথে শিবিরের লিঙ্ক করা মানে কি? পুরোপুরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বুলিটাও আওড়ালেন। আমরা ১৬ বছর আপনাদের হ্যারাম দেখেছি ভাই, মনে কিছু করবেন না। বিএনপি এবং ছাত্রদলের হ্যারাম ১৫ বছর দেখেছি। আপনারা কী করেছেন? বেশি দূরে যাব কেন? ২০২৩ সালে ২৮শে অক্টোবরের দিকে যাই। ২০২৩ সালে ২৮শে অক্টোবর আপনাদের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ এসেছিল এই নয়াপল্টনে। আপনারা আপনাদের সমাবেশের অনুমতি, ২৮শে অক্টোবর সমাবেশে আপনাদের অনুমতি ছিল। আপনারা প্রস্তুতি নিচ্ছিলেন বেশ কয়েকদিন যাবৎ। অন্যদিকে জামাত শিবিরে কিন্তু কোনো অনুমতি ছিল না। দেখুন, ডিবি হারুনের বক্তব্যটাই শুনুন। ডিবি হারুন, বিপ্লব কুমার। জামাতে ইসলামীকে মানে অনুমতি দেওয়ার কোনো সুযোগই নেই। জামাতে ইসলামী একটি যুদ্ধাপরাধের দ্বারা অভিযুক্ত একটি দল। জামাতে ইসলামীর রাজনৈতিক যে নিবন্ধন মহামান্য হাইকোর্টের নির্দেশে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে। জামাতে ইসলামী তার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে সেটি প্রমাণিত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে সাজা কার্যকর করা হয়েছে। জামাতে ইসলামের বিরুদ্ধে আমাদের একেবারে জিরো টলারেন্স নীতি রয়েছে। জামাতকে ঢাকা শহরের কোনো জায়গায় সভা সমাবেশের অনুমতি দেওয়া হবে না। আর যদি সভা সমাবেশের অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ করার দুঃসাহস তারা দেখায়, আইন তার আপন গতিতে চলবে এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বা অন্যান্য পুলিশের বক্তব্য শুনলে আপনার তো পেশাব পায়খানা এক হয়ে যাবে। আচ্ছা, জামাত শাপলা চত্বরে তাদের সমাবেশ করতে চাচ্ছে এবং তারা বলছে যে অনুমতি ছাড়াও তারা সমাবেশ করবে। এই বিষয়ে আসলে আপনাদের আসলে আমি যে কথাটা যে জনসমাবেশ রাজনৈতিক দলগুলি করবে, তাদের একটা কোনো মৌলিক তারা করবে, তার কাছে অনুমতি নিয়ে বিএনপি অর্ডিন্যান্সের যে অনুমতিটা নিয়ে করবে, এটা নিয়মিতই হয়ে আসছে, নিয়মিতই করবে। কিন্তু যে দলটার বিরুদ্ধে তাদের মানে কোনো নিবন্ধন নাই, বিভিন্ন অভিযোগ আছে, তাদের নিবন্ধন নাই, তো অনিবন্ধিত রাজনৈতিক দল তারা তো সমাবেশ করার অধিকার তাদের নেই। তারা নিবন্ধিত হয়ে আসুক, তাহলে তারা একটা অনুমতি চায়, তারপরে করুক। এখন একটা আপনি বলছেন একটা কেপিআই, বাংলাদেশ সবচেয়ে বড় কেপিআই, সেখানে তারা একটা অনিবন্ধিত রাজনৈতিক দল তারা অনুমতিবিহীন করবে। আমাদের পুলিশ বাহিনী তো আমাদের আইনে যা বলা আছে, আইন শৃঙ্খলা রক্ষা করবে, আমাদের যা করুন। এত বড় হুমকির মুখেও দেখুন জামাত শিবির কিন্তু সফলভাবে সেদিন সমাবেশ করেছে। মানে ওদের তেজ কিন্তু সেদিন একটু হলে আন্দাজ করতে পেরেছেন। আর আপনাদের কয়েকটা ব্রাশ বার করার পরে, কাঁদানে গ্যাস মারার পরে আপনার লক্ষ লক্ষ মানুষ মুহূর্তে পালিয়ে গেছেন। তো আপনাদের হ্যারাম তো বুঝতে পেরেছি। আপনার জাতি কিন্তু জানে যে আপনাদের শক্তিমত্তা, বিএনপি ছাত্রদলের শক্তি কতটুকু এটা জাতি জানে। আপনি কেন এই দুর্গাপূজার সামনে আপনি এসে শিবিরের বিরুদ্ধে এই হুমকিগুলো উচ্চারণ করলেন? অর্থাৎ আপনি এই ষড়যন্ত্রগুলো কোথা থেকে পেয়েছেন এটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। আপনি আবার সেই ৭১-এর সাথেও লিঙ্ক করেছেন। ৭১ নিয়ে বড় বিপদে আছি ভাই। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের যোদ্ধা। আমাদের এই বৈষম্যের সূচনা কিন্তু ৭১-এর পরে হয়েছে শেখ মুজিবের হাতে। আমাদের এই সমস্ত বৈষম্য শেখ মুজিব সূচনা করেছে। তিনি কিন্তু ৭১-এ যুদ্ধ করেননি, যুদ্ধ দেখেননি। পুরো সময় পাকিস্তানে বন্দী ছিলেন। ৭২-এর ১০ জানুয়ারি দেশে আসছেন, জাতির সামনে ভাষণ দিয়েছেন। এদেশের ৭.৫ কোটি মানুষের মধ্যে ৩০ লাখ শহীদের সংখ্যা ঘোষণা করেছেন, আর ৭ কোটি ২০ লাখ নাগরিককে বীর বাঙালি স্বীকৃতি দিয়েছেন। এ পর্যন্ত সব ঠিক আছে। শেখ মুজিব এরপরে ৩০ লাখ শহীদের মধ্যে মাত্র ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছেন, আর মাত্র ৬৬৯ জনকে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব দিয়েছেন। এই যে খেতাব দিল, এটাই হচ্ছে বৈষম্যের সূচনা। এই খেতাবদারি বীর উত্তম, বীর বিক্রমরা ইচ্ছামতো মানুষকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছে। ওই সময় নিয়ম ছিল যে ৭২ সালে আগের কর্মস্থলে, ৭১ আগে যে কর্মস্থলে ছিল, ৭২-এ এসে সেখানে যোগ দিতে গেলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগতো। শেখ মুজিব যদি এই খেতাব বৈষম্য না করতেন, তাহলে কিন্তু এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগতো না, কেউ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিতে পারতো না। তাহলে এই খেতাব বৈষম্য না করলে আজকে ৩০ লাখ শহীদ সবাই বীরশ্রেষ্ঠ হতেন, আমরা সবাইকে স্যালুট করতাম সমানভাবে, আজকে সংখ্যা নিয়ে প্রশ্ন উঠতো না। এই খেতাব বৈষম্য শেখ মুজিব না করলে, এদের বীর উত্তম, বীর বিক্রম খেতাব বৈষম্য না করলে আজ দেশে মুক্তিযোদ্ধা বিভাজন হতো না, আজকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগতো না, আজকে শেখ হাসিনা এই বেনিফিট নিতে পারতো না। শেখ হাসিনার বেনিফিটটা একটু দেখেন। সে কিন্তু ৪১ সাল পর্যন্ত ক্ষমতা দীর্ঘায়িত করার স্বপ্ন ছিল। কীভাবে ছিল? সে কিন্তু ৯৬ থেকে ২০০১-এ কিন্তু ডিবি হারুন, সৈয়দ নুরের মতো অসংখ্য মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দিয়ে গেছিল। ২০০৯ সালে এসে আগে পিলখানা ঘটনা ঘটিয়ে পুরো বিজিবিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দিয়েছে। পুলিশ থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষা, পলিটেকনিক, নার্সিং, এমন কোনো জায়গা নাই, বিশ্ববিদ্যালয়, এই যে আপনি ব্যাংকের চাকরিতে, সব জায়গায় এক সাইডে মুক্তিযোদ্ধা কোটা নিয়োগ দিয়েছে। এমন একটা বলয় তৈরি করছে হাসিনা যে ওর ক্ষমতা কখনো ভাঙতে পারবে না। এগুলো সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করছে। আপনি হাসিনার ৭১-এর যে ব্যবসা, চেতনা ব্যবসা,
প্রত্যেক ভোট কেন্দ্রে 50-60টা পরিবারে মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছে। এই 15-16 বছর এই পরিবারগুলোকে চাকরি দিয়েছে। ওই পরিবারের সদস্যরা তাদের নিজেদের ভোট কেন্দ্র দখলে রেখেছে। ওদের মধ্যে কিন্তু অনেক বিএনপি জামাতও আছে। তারা উপরে উপরে যে দলই করুক, ভোটের দিন হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এই সুবিধাটা হাসিনা নিয়েছে। তার কারণে ওই ক্যাডাররাই কিন্তু আমাদের এই বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্রধারী ক্যাডার হয়ে অলিতে গলিতে অবস্থান নিয়েছে, আমাদের ভাইকে হামলা করেছে। আজকে আমাদের ভাইরা যে আহত নিহত ওই ক্যাডাররাই কিন্তু সব করেছে। আজকে আপনি সেই শিবিরকে 71-এর সাথে লিঙ্ক করতে গেলেন, আপনি একবারও 71 বুঝলেন না। শিবিরকে 71-এর সাথে কোনো জড়িত বলেন? রাকিব ভাই, ছাত্রদল সভাপতি রাকিব ভাই যে বক্তব্য দিলেন, এরা স্পষ্ট ফ্যাসিস্টের আওড়ানো বুলি উচ্চারণ করলেন। আপনি একজন ধরা রুগী হয়ে গেছেন, এদেশে থাকা মোসাদ ধরা রুগী হয়ে গেছেন। আপনার এই বক্তব্যটা ফ্যাসিস্টের, আপনি শিবিরকে ফ্যাসিস্টের দোষর বললেন। আপনি 71-এর সাথে শিবিরকে লিঙ্ক করে আপনি ফ্যাসিস্টের দোষর হয়ে গেছেন। আপনি শাখা চৌধুরী আপনার দলের স্থায়ী কমিটির সদস্য, তাকে যখন ফাঁসি দেওয়া হলো, আপনি কই ছিল হেরাম সেদিন? বেগম জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে আটকে রাখলো, কই হেরাম ছিল আপনার? যেদিন তাকে অন্যায়ভাবে নির্যাতন করা হলো, চিকিৎসার সেবা থেকে বঞ্চিত করা হলো, কোথায় ছিল আপনার হেরাম? আপনাদের হেরাম সম্পর্কে জাতি জানে। আপনি শিবিরকে নিয়ে এই ধরনের লালচে আসবেন না, ভুল করেছেন। আপনারা একটা সমঝোতা করুন, দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আনুন। আমরা চাই যে এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছি মূলত প্রথমত 71-এ বৈষম্য দূর হোক। ডক্টর ইউনূস সরকার কিন্তু এখনও তা করছে না, এখনও মুক্তিযোদ্ধা ভাতা কিন্তু দিয়েই যাচ্ছে। ওই ফ্যাসিস্ট হাসিনার যে সুবিধাভোগী তারা কিন্তু এখনও শক্তিশালী আছে, ওরা কিন্তু চাকরিও পেয়েছে, ওরা এখনও ভাতাও পাচ্ছে। আমরা চাই যে 71-এর সকল খেতাব বাতিল করা হোক। 71-এর 30 লাখ শহীদ সবাই যেন বীরশ্রেষ্ঠ স্বীকৃতি পায়, এটা চাই। 71-এর 7 কোটি 20 লাখ সবাই বীরুত্তম, কোনো বীরবিক্রম নয়, সবাই বীরুত্তম। তেমনি 2024 সালের 18 কোটি নাগরিক আমরা সবাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য। আমাদের ভাইরাই শহীদ হয়েছে, আহত হয়েছে, আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব, বা তাদের তালিকা রাখবো না। আমরা এই তালিকায় যেন ভবিষ্যৎ বৈষম্যের রূপ না নেয়। আমরা চাই শান্তি, আমরা চাই শৃঙ্খলা, আমরা চাই সুনাগরিক হিসেবে বেঁচে থাকতে। ছাত্রদল সভাপতি রাকিব ভাই, আপনি যে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন, শিবিরকে হুমকি দিয়েছেন, এটা থেকে বেরিয়ে আসবেন। আর কোনো হুমকি নয়, আর কোনো বিশৃঙ্খলা নয়, আমরা শান্তি চাই। ধন্যবাদ।